বাংলার আইন শৃঙ্খলায় নজর কমিশনের প্রতি সপ্তাহে জেলাভিত্তিক রিপোর্ট তলব। সিইওকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। জেলাভিত্তিক রিপোর্ট তৈরির দায়িত্ব জেলা শাসকদের। রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে স্পর্শকাতর বুথ। রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত। কথা বলবো সরাসরি মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবং তার আগে কমিশনের এই নির্দেশ, কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, কমিশনের তরফ থেকে মূলত নির্বাচনমুখী রাজ্যগুলির সঙ্গে একটি বৈঠক করা হচ্ছে, যেখানে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন সেই নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। এবং সেখানেই গতকালের বৈঠকে রাজ্যের সিইওকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের প্রত্যেকটি জেলা ভিত্তিক কী ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি থাকছে সেই আইন শৃঙ্খলার রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট দিতে হবে প্রতি সপ্তাহে। জেলা শাসকরা এই রিপোর্ট তৈরি করবেন এবং প্রতি সপ্তাহে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা করতে হবে। এই রিপোর্টের ভিত্তিতে স্পর্শকাতর বুথের সংখ্যা নির্ধারণ করা হবে এবং তার নিরিখেই কিন্তু চূড়ান্ত হবে কত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হবে সে বিষয়। আমরা গতকালই জানিয়েছিলাম যে রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর এবং প্রয়োজনে দফা কমানোর, অর্থাৎ নির্বাচনের দফা কমিয়ে বেশি পরিমাণের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছিল। কিন্তু সবটার ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার পর এবং সে বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার জন্যই কিন্তু একেবারে যখন বেশ কয়েক মাস বাকি আছে, প্রায় 2 থেকে 3 মাস বাকি আছে নির্বাচনের, সেই 3 মাস আগে থেকেই কিন্তু প্রতি সপ্তাহে আইন শৃঙ্খলা রিপোর্ট চেয়ে পাঠালো এবার জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, এই যে প্রতি সপ্তাহে নির্বাচন কমিশনে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে এখন থেকে জেলা শাসকদের, এবং তার উপরেই নির্ভর করবে যে কত স্পর্শকাতর বুথ হবে, কত আধা সেনা নিয়োগ করা হবে। কিভাবে দেখছেন এই নির্দেশ? এটা দেখার আলাদা করে কোনো কারণ নেই, কারণ গতবারের নির্বাচন 7 দফায় করিয়েছিল। প্রায় 900 কোম্পানি আধা সামরিক বাহিনী আধা সেনাকে মোতায়েন করেছিল, ভেবেছিল এই রাজ্য দখল করে দেবে। আরে ভোট তো সেনাবাহিনী দেবে না, সেনাবাহিনী নিশ্চয়ই ভোটদান কেন্দ্রে পাহারায় থাকবে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। এ রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে, ভোট দেবে বাংলার মানুষ এবং সেই মানুষের দ্বারা মমতা ব্যানার্জি জিতবে। গতবার তো শুধুমাত্র বোধহয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছিল, সেই সময় রাশিয়ার বাহিনীকে আনতে শুধু বাকি রেখেছি এই বিজেপি। তো এইবার কার বাহিনী আনবে নতুন করে? এবার ওই আমেরিকা ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো যে বাহিনী দিয়ে, সেই বাহিনী নিয়ে আসুক না, অসুবিধার কিছু নেই। সেই বাহিনীও ভোটটা দেবে না, ভোট দেবেই বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের 100 দিনের টাকা আটকে রেখেছে অসভ্য মোদী সরকার, যাদের 100 দিনের টাকার সাথে আবাসের টাকা আটকে রেখেছে অমিত শাহের সরকার। সেই বিজেপি। আরে বাবা, ভোট তো এখনো অনেক দেরি, তার আগে থেকেই আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট চাইছে কমিশন, কি বলবেন? ওরা যত বাঁধন বাঁধবে তত ওদের বাঁধন টুটবে, যত বাঁধতে চাইবে তত সেই বাঁধন বাংলার মানুষ ছিন্ন করবে, কারণ বাংলার মানুষকে ওরা অত্যাচার করছে। যত বাহিনী আনতে চাইবে তত মানুষ আরো বেশি করে ঐক্যবদ্ধ হবে, কারণ প্রতিদিন প্রতিনিয়ত বাঙালির উপর আক্রমণ চলছে, বাঙালির উপর অত্যাচার চলছে। এর জবাব বাংলার মানুষ দেবে। ওরা বাহিনী দিয়ে ভোট করাতে চায়, বাহিনী যত পারে আনুক। বলছি তো, শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্স আমরা বাকি রয়েছে, এটাও নিয়ে আসুক পারলে, তারপরে বাংলা মমতাময়ী থাকবে, নবান্নে যাবে এর হাওয়াই চলছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্রের সঙ্গে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, বাংলার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি, এরকমই বলছে তৃণমূল, কি বলবেন? নিজেদের কথা বিজেপির নামে বলে লাভ নেই। বাংলার মানুষের উপর কারা অত্যাচার চালাচ্ছে, কারা বাংলার মানুষের উপর লাগাম ছাড়া অত্যাচার করেছেন, এমনকি পশ্চিমবাংলার মানুষের, বাঙালির গণতান্ত্রিক এবং ধর্মীয় অধিকারকে কারা ক্ষুণ্ণ করেছেন, ছিন্ন করে চলেছেন, তা বাঙালি মাত্রই জানে। ভুক্তভোগী বাঙালিকে এসব বলে লাভ নেই। যেটুকু পশ্চিমবঙ্গে বাঙালি টিকে আছে, সেই বাঙালি আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলাদেশ হওয়া তৃণমূলী চক্রান্তকে ব্যক্ত করার জন্য বদ্ধপরিকর। বাঙালি 26-এর সেই দিনটির জন্য অপেক্ষা করছে, যেদিন ভোট দিয়ে অফিসিয়ালি রাজনৈতিকভাবে তৃণমূলকে এই রাজ্যের ক্ষমতা থেকে সরাবে। বাঙালি জিতবে, তৃণমূল হারবে। বিজেপি বা তৃণমূলের এই যুদ্ধ নয়, এই লড়াই হচ্ছে বাঙালি বনাম তৃণমূলের লড়াই।
বাঙালিকে জিততে হবে, তৃণমূলকে হারাতেই হবে। আরেকবার যদি বাঙালি হারে, তৃণমূল যদি জেতে 26-এ, তাহলে এই রাজ্যের বাঙালি আবার উদ্বাস্তু হবে, ছিন্ন হবে, নিজেদের এলাকা হারাবে, মা বোনের সম্ভ্রম হারাবে। শাহজাহানের ডেরায় মাকে পাঠাতে হবে, বোনকে পাঠাতে হবে। অন্যদিকে হরগোবিন্দ চন্দন খুন হবেন মূর্তি পুজোর জন্য, মূর্তি তৈরি করার জন্য। এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে বাংলার এসআইআর নিয়ে আজ ফের দিল্লিতে বৈঠক, নির্বাচন কমিশনে আজ জোড়া বৈঠকে সিইও। আরো জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কি কি বিষয় আলোচনা হবে এই জোড়া বৈঠকে? দেখো, মূলত এসআইআর প্রক্রিয়ার যে শুনানি, সেই শুনানিতে দেখা যাচ্ছে একাধিক পদ্ধতিগত জটিলতা তৈরি হয়েছে, প্রযুক্তিগত জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা নিয়ে গেলে যেমন আলোচনা হবে, তেমনি আলোচনা হবে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গেও। আজকের যে দুপুর 1টার বৈঠক এবং দুপুর 3টের বৈঠক, এই জোড়া বৈঠক রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের, যে বৈঠকে সরাসরি উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই বৈঠকে দুপুর 1টার যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত শাসকদের সঙ্গে কি কি সমস্যা রয়েছে সেই সংক্রান্ত ফিডব্যাক নেওয়া হবে। এছাড়াও নির্দিষ্ট সময়সীমার মধ্যেই যাতে শুনানি প্রক্রিয়া শেষ করা যায়। তুমি জানো, লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এখনো পর্যন্ত 89 লক্ষ প্রায় ভোটার রয়েছে। এই 89 লক্ষ ভোটারের যদি শুনানি করতে হয়, তাহলে কিভাবে শুনানি হবে? 1,34,00,000 থেকে কমে 89 লক্ষ হয়েছে এবং এখনো চেষ্টা করা হচ্ছে কমিশনের তরফে সেই সংখ্যা কমানোর। কিন্তু যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে রয়েছে, সেই সংখ্যাটা বিশাল থাকায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিভাবে শুনানি সম্ভব, সেক্ষেত্রে অতিরিক্ত অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করা, বিস্তারিত বিষয়গুলি নিয়েই আলোচনা হবে। এবং দুপুর 3টের যে বৈঠক, সেই বৈঠকে লজিক্যাল ডিসক্রিপেন্সির পাশাপাশি বিধানসভা ভোটের জন্য কতগুলি বুথ আরো বাড়ানো হবে এবং সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। অনেক ধন্যবাদ সোমরাজ। সাগর থেকে সুর সপ্তমে, তার আগে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী। পদ্ধতিগত নানা ত্রুটির অভিযোগ, তাই এসআইআর স্থগিত রেখে ত্রুটি সংশোধন করা হোক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এরপর কমিশনে পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি, মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। আমি মানুষের হয়ে কথা বলবো। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সোমবার সাগরের মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। এর আগে শনিবার তিনি কমিশনকে চিঠি দেন এসআইআর স্থগিত রাখার দাবি জানিয়ে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে পরিকল্পনাহীন, খামখেয়ালি ও সংবিধান বিরোধী প্রক্রিয়া চলছে। যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়াই এসআইআর চলছে। গোটা প্রক্রিয়া হয়ে উঠেছে ত্রুটিপূর্ণ এবং অবিশ্বাসের। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে। হোয়াটসঅ্যাপ বা মেসেজে নির্দেশ দেওয়া হচ্ছে, যার লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। এই অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। 20-25 কিলোমিটার দূরে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ এবং সাধারণ মানুষকে। এই অপরিকল্পিত স্বেচ্ছাচারী এসআইআর অবিলম্বে স্থগিত করে ভুল সংশোধন করতে হবে। তা না হলে পরিণতি হবে ভয়াবহ। ভোটারকে বঞ্চনা এবং গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত করা হবে। এর পাল্টা সোমবার কমিশনকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অপর্যাপ্ত প্রশিক্ষণের অভিযোগ ভুল। সকলেই জানেন, অনেক আলাপ আলোচনার পরে এসআইআর চালু হয়েছে। পশ্চিমবঙ্গে 50,000 বিএলও ও ইআরওদের ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা রয়েছে। হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দেশ দেওয়া একটি আধুনিক ব্যবস্থা। এছাড়াও সব তথ্য মিলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। লক্ষ লক্ষ ডেটা এন্ট্রি হচ্ছে, সবটাই নির্বিঘ্নে এবং রিয়েল টাইমে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের নাম মোছার যে অভিযোগ তা কল্পকাহিনী। শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের বাড়ি থেকে শুনানি কেন্দ্রের গড় দূরত্ব 10 কিলোমিটার। দূর থেকে শুনানিতে যেতে হচ্ছে বলে রং চড়িয়ে প্রচার করা হচ্ছে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করলে কিছু তথ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে ইলেকশন কমিশন অনেক লেটে বহু জোন অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাই করেন, বিরোধী দলনেতা সেটিকে নকল করেন প্যানিক রিয়াকশন থেকে। বাংলায় এসআইআর এর নাম করে যেভাবে বিজেপির চাপিয়ে দেওয়া নীতিগুলো বিজেপির সুবিধার জন্য তারা এখানে কার্যকর করার জুলুমবাজি চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, সেটা দেখে বিজেপি ভয় পাচ্ছে। আর উত্তর তো দেওয়ার কথা জ্ঞানেশ কুমারের। তারা যেহেতু এই জ্ঞানেশ কুমারদের নামিয়েছে, তাই এখন তাদের ঢাল হয়ে তাদের হয়ে নামতে এইসব কথা বলছে। নিউজ 18 বাংলা।